গভর্নমেন্ট বডি বা গভর্নমেন্ট মিনিস্ট্রি বা কোনো ডিপার্টমেন্ট, কোনো অথরিটি বা কোনো ইনস্টিটিউট বা অর্গানাইজেশন, এরা করবে কি, ওই যে পুরো দায়িত্বটা থাকবে যে ওই কাজটা ইমপ্লিমেন্টেশনের জন্য, ম্যানেজ করার জন্য, ওই কাজটা কি বলে, কাজটার একটা আউটকাম বের করার জন্য। তো তারা যদি ক্যাপাবল না হয়, তখন তারা ওই কাজটা করার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করে। আহ, তখন সেই হিসাবে যারা আগ্রহী হয়, তারা ওই কাজটা পাওয়ার জন্য বিড করে। এই হচ্ছে মোটামুটি। আর এক্সিকিউটিভ এজেন্সি হচ্ছে যেটা ওই তারাই মূলত টার্মস অফ রেফারেন্স প্রোভাইড করে। টার্মস অফ রেফারেন্স অনুযায়ী যারা কাজটা করতে ইন্টারেস্টেড, তারা আসলে ওই কাজের সাথে ইনভলভ থাকে। এই হচ্ছে বিষয়। টার্মস অফ রেফারেন্সে পড়ছিলাম যে টার্মস অফ রেফারেন্সের এক্সিকিউটিভ এজেন্সি দুই একটা এক্সাম্পল দেখছিলাম, যে রোডস অ্যান্ড হাইওয়ের হচ্ছে রোডস রিলেটেড এক্সিকিউটিভ এজেন্সি হয় গভর্নমেন্টের। আরবান ট্রান্সপোর্টের ক্ষেত্রে ডিটিসিএ, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। তারপর মেট্রো লাইনের ক্ষেত্রে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল, ওয়াসা বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে, তারপর হচ্ছে বাংলাদেশ ব্রিজ অথরিটি। এরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কি বলে, এরা এক্সিকিউটিভ এজেন্সি হিসেবে কাজ করে। আর তোরা জয়েন করতে থাকো, আমি একটু প্রিভিয়াস কথাগুলো একটু বলছি। তারপরে আমরা পরের আর একটা ক্লাসে অফলাইনে যেটা শিখতেছিলাম, সেটা হচ্ছে ডেলফি মেথড। খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, কি বলা যেতে পারে। এই ডেলফি মেথডটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং এর একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে এই মেথডের মাধ্যমে যে কোনো ধরনের বড় বড় কাজ বা যে কোনো ধরনের মানে বড় কাজে তো বড় ডিসিশন নিতে হয়। এই যে কাজগুলোকে জয়েন কারাগার করছে, কি ব্যাপার, এটা এরকম হয়ে আছে কেন? আচ্ছা, মোটামুটি অনেকে জয়েন করছে। আচ্ছা, দুর্জয় জয়েন করতেছে। হ্যাঁ, তো তখন সেক্ষেত্রে ডেলফি মেথডটা আমরা বলছিলাম যে এটা এমন একটা মেথড বা টেকনিক প্রজেক্ট প্ল্যানিং এ, যেটা কিনা একটা স্ট্রাকচার হইতে ফোরকাস্ট করে বা ডিসিশন মেক করার একটা টেকনিক, যেখানে এখানে ইনভলভ থাকে এক্সপার্ট গ্রুপ অফ পিপল বা একটা প্যানেল অফ এক্সপার্ট পিপল ইনভলভ থাকে, যারা কিনা ওই কাজটার সম্পর্কে অভিজ্ঞ, বা যারা ওই কাজটা বুঝে বা তাদের পূর্ব অভিজ্ঞতা আছে। হয়তো পারে যে যারা, যেমন ফর এক্সাম্পল আমি যখন একটা মাস্টার প্ল্যানে কাজ করতাম, যখন ওই যে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসার আগে, তখন কিন্তু দেখছিলাম যে আমাদের মেইন টিম লিডার ছিল কিন্তু বাংলাদেশের থেকে গ্রাজুয়েট করা, বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার, পরবর্তীতে তোমার হচ্ছে ইউএসএ থেকে প্ল্যানিং এর উপর পড়াশোনা করে কুয়েতের প্ল্যানিং ডিভিশন, তারপর হচ্ছে ইরাকের প্ল্যানিং ডিভিশন, বাংলাদেশের প্ল্যানিং মিনিস্ট্রি, এরকম বিভিন্ন জায়গায় মানে উনি জব করছিলেন। তবে রিটায়ার্ড পার্সন। তার মানে হি হ্যাজ লট অফ এক্সপিরিয়েন্স রিলেটেড টু বাংলাদেশের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং বাংলাদেশে বা দেশের বাইরে। তো এই যে বডি, এরা এরা এদের কাছ থেকে এরা তো আলটিমেটলি ওইভাবে ইনপুট দিবে না, রিপোর্ট তৈরি করবে না, বাট এই দিস গ্রুপ অফ পিপল উইল গিভ দ্য আইডিয়া, থট, বা এরা ডিসিশন মেকিং এ গভর্নমেন্টকে বা এক্সিকিউটিভ এজেন্সিকে সহায়তা করবে। সেক্ষেত্রে ডেলফি মেথডটা হচ্ছে যে এই যে গ্রুপ অফ পিপলদেরকে আমরা কিভাবে এই প্যানেল অফ এক্সপার্টাইজ তাদের ওপিনিয়ন নিয়ে করা হবে, সেটাই হচ্ছে তো আবার হচ্ছে ডেলফি মেথড। এখানে প্রবলেমটাকে ডিফাইন করা হয়, এক্সপার্ট প্যানেল কারা কারা থাকবেন, কারা কারা ওই রিলেভেন্ট ফিল্ডে এক্সপার্ট, তাদেরকে সিলেক্ট করা হয়, তারপর তাদেরকে কোশ্চেন সাবমিট করা হয়, ওনারা রেসপন্স করে, সেটাকে আবার রেসপন্স গুলোকে শর্টিং করা হয়, তারপর হচ্ছে ফিডব্যাক নেওয়া হয়। এভাবে রাউন্ড ওয়ান রাউন্ড টু হিসাবে শেষে ফাইনাল রিপোর্ট করা হয়। এই মেথডের বিষয়টা আমরা গত ক্লাসে করছিলাম। আমার মনে হয় যে এবার অনেকেই জয়েন করছে। এবার আজকে ক্লাসে যে বিষয়টা আমরা আলোচনা করবো, এটা খুব ইন্টারেস্টিং। এটা অনেকেই আমাদের সোশ্যাল সায়েন্সে যারা পড়াশোনা করে, প্ল্যানিং ফিল্ডে, ফিজিবিলিটি স্টাডিতে যারা ইনভলভ থাকে, তারা যেহেতু রিপোর্টিং এর কাজ বা প্রজেক্ট প্ল্যানিং পড়াশোনা করে বা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজের অভিজ্ঞতা আছে, সুতরাং সেক্ষেত্রে এরা ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে যদি কোনো কাজ পায়, সেক্ষেত্রে ওরা ভালো কাজ করে। ভালো কাজ করে মানে মানে সিস্টেমটা বুঝে। তো এক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডিটা কি? অনেক সময় বলে প্রি ফিজিবিলিটি বা ফিজিবিলিটি। প্রি ফিজিবিলিটি মানে ফিজিবিলিটির আগে। এটা একটা কম্প্রিহেন্সিভ বা সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট। এটা বলা, এই স্টাডিটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান যেমন কম্প্রিহেন্সিভ। হ্যালো, শোনা যাচ্ছে না? আমি শুধু বকবক করে যাচ্ছি। হ্যালো,
জি স্যার, শোনা যাচ্ছে। আর তো মনে হয় কেউ জয়েন করবে না। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে বাংলা কথাগুলো আমার শুনো, ইংরেজিতে অনেক কিছু লেখা আছে, পরীক্ষার সময় লিখেও বাংলা কথাগুলো শুনলেই মনে করো যে কনসেপ্ট 50% কাভার হয়ে যাবে, আর বাকিটা ওই পরীক্ষার জন্য পুরো পুরো আর কি। তো এই স্টাডিটা হচ্ছে আমার একটা কম্প্রিহেন্সিভ বা সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট। এটা মূলত ধরো কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমি এটা টেকনিক্যালি এটা সাউন্ড কিনা। ওই যে আমি এক সময় ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে কুমিল্লা লাকসাম হয়ে 92 কিলোমিটার হয়ে ডিরেক্ট কট লাইন ওয়েট করার করছে জন্য যে গভর্নমেন্টের চিন্তা ভাবনা পোস্টপোন ছিল, কর, যে ক্লাস ওটা পোস্টপোন কর, পরে আমরা চিটাগাং ক্লাস থেকে করব। যখন কুমিল্লা হয়ে আখাউড়া ঘুরে আসে বেশি সময় লাগে। তো এই জন্য সময়টাকে কমানোর জন্য তোমার হচ্ছে গভর্নমেন্ট প্রস্তাব দেওয়া ছিল ছিল যে আমরা ঠিক আছে এইভাবে লাইনটা করি। এখন এখন কিন্তু বগুড়া জামতলের দিকে লাইন হয়, কিছু কিছু লাইন নতুন নতুন যে স্টাডি গুলো হয়, স্টাডি হয়ে দেন ওই যে হাইওয়ে বলো রেল লাইন বলো নতুন নতুন যেগুলো হয় এগুলোতে স্টাডি ফিজিবিলিটি স্টাডি করে করা হয়। তো এই ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে যে টেকনিক্যালি হয়তো ওই জিনিসটা অ্যাপ্রুভ করছিল যে না এটা আমাদের স্পিডের সাপেক্ষে ডিস্টেন্সের ক্ষেত্রে এটা কিন্তু ফিজিবল বা এটা অ্যাকসেপ্টেবল। তার মানে ফিজিবিলিটি স্টাডি ডাজন্ট কনসার্ন অনলি টেকনিক্যাল অ্যাসপেক্ট, এটা সবগুলোকে ইনকর্পোরেট করে। এটা একটা হলিস্টিক কম্প্রিহেন্সিভ বা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, যেখানে টেকনিক্যাল সাইডটা ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্টাল, ইনস্টিটিউশনাল এই সমস্ত বিষয়গুলোকে, ইভেন তোমার লিগাল লিগাল অ্যাসপেক্ট। কই কেটে গেল নাকি? হ্যালো হ্যালো। হ্যালো। না স্যার, কাটেনি স্যার। হ্যাঁ ওই আচ্ছা আচ্ছা। ও 23 জন দেখতেছে, আমি সহ 23 জন। জি স্যার। হ্যাঁ নাকি এক এক জি স্যার। মোবাইলে 2 জন? আচ্ছা হোক, স্যার আপনি অনেকে সহ মনে 22 জন স্যার। মেলা মানুষ হ্যাঁ তো আছে। ও একজন জয়েন। স্যার আপনি আচ্ছা সহ 23 জন স্যার। আইমান হ্যাঁ হ্যাঁ জয়নুল। হ্যাঁ। আচ্ছা হোক, অনেক সময় যে অনেকে কারেন্ট থাকে না বা 2 জন মিলে শেয়ার করে, এটা হতে পারে, ওটা নিয়ে চিন্তা করছেন। আচ্ছা হ্যাঁ, এখন তার মানে ফিজিবিলিটি স্টাডি সম্পর্কে বলতেছিলাম যে কোনো একটা কাজ করার আগে এটা সাকসেসফুল হবে কিনা সেটা টেকনিক্যাল অ্যাসপেক্টটা দেখা, ফাইনান্সিয়াল, ইকোনমিক, সোশ্যাল। টেকনিক্যাল বিষয়টা বুঝতেছি, ফাইনান্সিয়াল ইকোনমি কথাটা বেখাপ্পা লাগতেছে না, যে ফাইন্যান্সিয়াল কি জিনিস, ইকোনমিক কি জিনিস। সোশ্যাল কথাটা ইজিলি বোঝা যাচ্ছে, সোশ্যাল হচ্ছে যে মানুষ এটা চায় কিনা বা মানুষ চাইলে কোন মাত্রা চায়, এটা তারা রিসিভ করবে কিনা বা তারা এটা পারসিভ করবে কিনা, তাদের ওপিনিয়ন কি। এনভায়রনমেন্টাল কথাটাও কিন্তু বুঝতেছি, এনভায়রনমেন্টাল মানে হচ্ছে তার পরিবেশগত দিকে এটা আসলে ক্লিয়ার কিনা। এই যে আমার মাউস যেখানে, হ্যাঁ এই যে ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, এখানে সোশ্যাল কথাটা বুঝতে পারতেছি, এনভায়রনমেন্টাল কথাটা বুঝতে পারতেছি। সোশ্যাল মানে হচ্ছে মানুষ এটাকে চায় কিনা বা মানুষের এটা পছন্দ আছে, মানুষ এটাকে এটার উপর স্যাটিসফাই কিনা, মানুষের ডিমান্ড আছে কিনা। পরিবেশগত জিনিসটা বোঝা যাচ্ছে। কলিজা। তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল মানে হচ্ছে যারা কাজটা করবে, যাদের জন্য করা হবে তাদের ক্যাপাসিটি আছে কিন্তু আছে। হুম। তারপরে লিগ্যাল অ্যাসপেক্টে বোঝা যাচ্ছে যে এটা এটাকে আইনগত দিক থেকে এটা সাপোর্ট কিনা, বৈধ কিনা। কিন্তু এখানে একটু কনফিউশন জিনিস আছে যে তোমার ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল এই দুইটা পার্থক্য শোনা যাচ্ছে? শোনা তো যাচ্ছে, আমি বললাম যে ফাইন্যান্সিয়াল আর ইকোনমিক বিষয়টা কি। মানে ন্যাশনাল জিডিপি তে কিরকম ইম্প্যাক্ট রাখতে পারবে, বা হচ্ছে কিরকম এমপ্লয়মেন্ট অপরচুনিটি হবে, এটার ফলে কিরকম ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, এই জিনিসটা। আর ফিনান্সিয়াল বলতে হচ্ছে তার প্রজেক্টটা কতটুকু লাভ ক্ষতি হবে, লাভ হবে স্যার, সেই জিনিসটা। ইকোনমিক বিষয়টা আসলে ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে ইকোনমিক আর ফাইন্যান্সিয়াল বা ফিনান্সিয়াল যে বিষয়টা হবে কি না বা ফিনান্সিয়ালি
এটা অ্যাপ্রুভ কিনা, আর ইকোনমিক্যালি এটা সাস্টেইন কিনা বা ইকোনমিক্যালি ফিজিবল কিনা। এটার পার্থক্যটা এইভাবে করা যায় যে তোমার কথা তুমি বলতেছিলে ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্ট, ওইটার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি ফিজিবিলিটি স্টাডি করতেছি, মানে হচ্ছে একটা কাজ করার আগে কাজটা করব কিনা, কাজটা করা যাবে কিনা, কাজটা নেওয়া যাবে কিনা, কাজটা করতে গেলে টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল, ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্টাল, ইনস্টিটিউশনাল, লিগ্যাল পার্সপেক্টিভে দেখা হয়। এখন আমার প্রশ্নটা ছিল যে ফাইন্যান্সিয়াল এবং ইকোনমি দুইটাই তো অর্থ রিলেটেড বিষয় আসতেছে, কিন্তু দুইটার আবার অ্যাপ্রুভাল দরকার হবে কেন? এটাকে এক্সাম্পল কথা ঠিক আছে, কিন্তু আমি একটু যদি খোলসা করে বলি যে ফাইন্যান্সিয়াল বিষয়টা, ও তুমি যেটা বলতেছো, হ্যাঁ, ইনভেস্টর যারা থাকবে, ব্যাংক যারা থাকবে, প্রকল্পের কর্তৃপক্ষ যারা থাকবে, তারা সবসময় বেনিফিটটা দেখবে। বেনিফিটটা ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ ক্যাশ ফ্লো, ইন টার্মস অফ পে ব্যাক, ইন টার্মস অফ যে এনপিভি করে, আইআরআর করে, এগুলো করে ওর মনিটরিং ভ্যালুতে প্রফিটেবিলিটিটা দেখবে। কিন্তু ইকোনমি তো এটা এটা হচ্ছে তোমার আর্থিক লাভজনকের বিষয় ডিরেক্টলি একেবারে। আর ইকোনমিক অ্যাপ্রাইভাল বা ইকোনমিক কনসিডারেশন ফর দ্য ফিজিবিলিটি স্টাডিতে ইকোনমিক সাইডটা দেখা হয় যে ধরো কিছু এক্সটার্নালিটিস আছে না গভর্নমেন্ট ধরো কোনো একটা প্রকল্প নিছে, ধরো 4 লেনের জায়গায় 6 লেন নিছে, বা বড় বড় এমআরটি লাইন বা তোমার হচ্ছে হাইওয়ে ডেভেলপ করা বা ব্রিজ করার ক্ষেত্রে, বা এরকম বড় বড় যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ করার ক্ষেত্রে, তো এই টাকাটা গভর্নমেন্ট যে পরিমাণ খরচ করে, খরচ করার ক্ষেত্রেও তো চিন্তা তো করে নাই যে মানে এই টাকাটা পাবো কি পাবো না, বা কতটা আদৌ এটা কত বছর এই টাকাটা রিটার্ন আসবে। তাহলে সেক্ষেত্রে তারপরও তো ইকোনমিক্যালি এটাকে সাস্টেইনেবল দেখানো হয়েছে, ইকোনমিক্যালি অ্যাপ্রুভ করছে। কারণটা হচ্ছে এটা হচ্ছে দিস প্রজেক্ট উইল বি দ্য ডেভেলপমেন্ট ফর দ্য সোসাইটি, দিস প্রজেক্ট হ্যাজ লট অফ পজিটিভ এক্সটার্নালিটিস লাইক environmental, time, congestion, social aspect, social economic benefit। এই এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো ডিরেক্টলি ইনডিরেক্টলি মানুষের সামাজিক বা অর্থনৈতিক বিষয়গুলোকে প্রভাব বিস্তার করে। মানুষের ব্যবসা বাড়বে, এটা তো আসলে সরাসরি ডিরেক্টলি মনিটারি ভ্যালুতে কনভার্ট করা যাচ্ছে না, হয়তো সামহাউ কোনো একটা মেথড ইউজ করে কি পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট হবে, কি পরিমাণ জব ক্রিয়েট হবে, কি পরিমাণ মানুষের কি পরিমাণ কনজেশন কমে যাবে, এই যে জিনিসটা একটা পার্ক হলে পার্ক থেকে কি পরিমাণ রিটার্ন আসবে, সেটা তো আর করা হয় নাই। তার মানে দেখতেছে পার্ক হলে এক্ষেত্রে পরিবেশগত দিক ভালো হবে, পার্ক হলে তোমার মনে করো যে এক্ষেত্রে হেলদি লাইভলিড হবে, সোশ্যাল বন্ড ক্রিয়েট হবে। এই যে টাকা পয়সার বাইরেও যে এক্সটার্নাল পজিটিভ ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলোকে বিবেচনার মধ্যে নিয়ে আসাটা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি। মানে ইকোনমিক ফিজিবিলিটি মানে হচ্ছে ইকোনমিক্যালি এটা আসলে কতটুকু ভায়াবল বা অ্যাকসেপ্টেবল হবে। এই ভায়াবল অ্যাকসেপ্টেবল হচ্ছে যে সমাজের কল্যাণের জন্য এটা কিনা, তারপর হচ্ছে এটা আসলে আদার্স দিক থেকে মানুষের ওয়েলফেয়ার হবে কিনা, ডেভেলপমেন্ট হবে কিনা। সেই সাথে সাথে ইকোনমিক ডেভেলপমেন্ট আর ইকোনমিক গ্রোথ যেমন আমরা পার্থক্য করি, গ্রোথ বলতে একেবারে জিডিপি দিয়ে বোঝাই, আর ডেভেলপমেন্ট বলতে ডেভেলপমেন্টের ইন্ডিকেটর তো নানাভাবেই হয়। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতিও হয়, মানুষের হাতে টাকা পয়সা হয়, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বেড়ে যায়, মানুষের হ্যাপিনেস আসে, এই ভাইয়া যে বিরিয়ানি খাইছে কোয়ালিটিভ অ্যানালাইসিস গুলো, এই সমস্ত কিছুকে মেজার করে আসলে ইকোনমিক ডেভেলপমেন্টের ভিতরে ক্ষেত্রে। আমি কি কিছুটা হলো আইডিয়া দিতে পারলাম? হ্যাঁ, হ্যালো, বিনিয়োগকারীর জন্য লাভজনক কিনা, আর ইকোনমিক প্রকল্পটি সত্যিই জন্য লাভজনক কিনা, শুনে নাই। সমাজ ও দেশের জন্য লাভজনক কিনা। সমাজ ও দেশের জন্য লাভজনক হলে ইকোনমিক্স ইকোনমিটি অ্যাসেস করতে। আর ফিজিবিলিটি বলতে ফিজিবিলিটি বলতে কিছুই বোঝায় না। কি বললাম, ফিজিবিলিটির এই তো কিছু জিনিসগুলো দেখা যে আসলে কোন একটা কি ডেফিনেশন কন্ডাক্টেড ইমপ্লিমেন্টেশন প্রেক্ষাপটে এটা আসলে অনেক বেশি দরকারি।
এটা করা উচিত এই ধরনের করার ক্ষেত্রে এটা টেকনিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি, সোশ্যাল, এনভায়রনমেন্টাল ইনস্টিটিউশনে এটাকে এই দিক বিবেচনা করলে এই কাজটা করা। ইট এক্সামাইন ওয়েদার এ প্রজেক্ট প্রপোজ প্রজেক্ট ক্যান বি সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড ফ্রম এই পার্সপেক্টিভে এটা আলটিমেটলি সাকসেসফুলি এটা সাকসেসফুল হবে, অ্যাটেন্ডেন্স হয়েছে অ্যাচিভ নাই, করা সম্ভব হবে। অ্যাটেন্ডেন্স ফুল। তার মানে আমরা তার মানে সোজা কি? কথায় বুঝতেছি যে সোজা in project planning এর ক্ষেত্রে project planning a feasibility study provides decision makers provide decision maker with reliable information to decide whether project should be approve মানে অ্যাপ্রুভ করা গেল মানে কি অনুমোদন দেওয়া হলো, অথবা এটাকে এই যে টেকনিক্যালি এইগুলোর সাপেক্ষে এটাকে মডিফাই করা যেতে পারে, হয়তো টেকনিক্যালি সাউন্ড, ফাইন্যান্সিয়ালি ঠিক আছে, ইকোনমিক্যালি হবে কিনা সেটা ও দেখতে মা হবে, গড, সোসাইলি, সেই সবকিছুর সেই ভিতরে কোনো একটা জায়গায় মডিফাই করতে হতে পারে কোনো, অথবা এটা কাজটা আপাতত করা যাবে না, 10 বছর পরে করা যেতে পারে। এখন হয়তো দেখা যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, এই ধরনের মেগা প্রজেক্ট এখন এটা সাস্টেন করবে না, বাট আমাদের জিডিপি বাড়লে, ইকোনমিক গ্রোথ বাড়লে, আমাদের এই ধরনের আমরা যদি ফরেন কারেন্সি বা আমাদের হচ্ছে রেভিনিউ যদি বাড়ে সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি বা কাজটা করা ফিজিবল হবে, তখন সেটা পোস্টপোন করে দেওয়া মানে স্থগিত করে রাখা, অথবা না এটা ভায়াবল হবে না ইন টার্মস অফ ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্টাল, তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। 3.0। মানে এই ডিসিশন গুলো ফিজিবিলিটি স্টাডি থেকে আসে। আমি কি বুঝাতে পারছি? না হ্যাঁ, না, হ্যালো, হ্যালো, জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, এর অবজেক্টিভ তার মানে এটা কি করতেছে, অ্যাসেস দ্য প্র্যাকটিক্যালি অফ দ্য প্রজেক্ট, মানে মানে বোঝা যায়, তার মানে কাজ করার আগে এটা প্র্যাকটিক্যালি হবে কিনা সেটা অ্যাসেস করছে, রিস্ক গুলো আইডেন্টিফাই মালিক করে, তারপর হচ্ছে थोड़ा তোমার सा गलती हो এস্টিমেট गई। করে প্রজেক্টের কস্ট বেনিফিট, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটিটা দেখে, তারপর ইকোনমিক সোশ্যাল ইম্প্যাক্টটা অ্যাসেস করে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে अरे যে এটা क्यों, আসলে क्या होगा? যেটা আমরা পড়বো এরপরে, সাপোর্ট প্রিপারেশন অফ ডিপিপি, ডেভেলপমেন্ট প্রজেক্ট পারফরম্যান্স, যেখানে ফিজিবিলিটি স্টাডি করে বাংলাদেশে, আমাদের দেশে কেন মানে যত ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো হয়, তার कैसे মানে कैसे একটা সরকারি উন্নয়ন প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনা দলিল, যেখানে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, ব্যয়, মানে ফাংশন কি হবে, পারপাস কি হবে, অর্থায়ন কিভাবে হবে, বাস্তবায়ন কি হবে, ঝুঁকি কি রকম, সমস্ত কিছু ডিপিপির মধ্যে থাকে। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল, এই ডিপিপির মাধ্যমে সমস্ত কিছু প্রকল্পের অনুমোদন হয়। এটা এই ডিপিপি বিষয়টা আমি পরে আসতেছি, আর ডিপিপি মনে হয় কোনো একটা গ্রুপ হয়তো প্রেজেন্ট করবে, তখন তোমরা বলবা যে বাংলাদেশের যে কোনো প্রজেক্ট অনুমোদনের ক্ষেত্রে ডিপিপি হয়ে আসে। এখন ডিপিপি, এই ডিপিপিটা হচ্ছে গভর্নমেন্টের একটা দলিল, এই দলিলের মধ্যে প্ল্যানিং থেকে শুরু করে প্রকল্পের কাজ কি, কিভাবে হবে, কত টাকা হবে, কে অর্থায়ন করবে, বাস্তবায়ন কি হবে, কি কি ঝুঁকি হবে, তারপর হচ্ছে এটার আউটকাম কি হবে, প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে থাকে। তার মানে এই ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে এই ডিপিপি তৈরির একটা সাপোর্টিং হিসাবে কাজ করে, তাই ডিপিপির মধ্যেই তোমার এবার ফিজিবিলিটি স্টাডি জেনারেটর করা আনছিল, থাকে। ঠিক আছে, তার মানে যখন কেউ আনার ডিপিপি পরে সাবমিট করে তখন তোমার আর ফিজিবিলিটি স্টাডি করে লাগছিল না। ডিপিপি সাবমিট করা হয়, তার মানে ফিজিবিলিটি স্টাডি করার পরে যখন প্রজেক্টটা অ্যাপ্রুভ হয় দেন ডিপিপি করার মতো সাহস করে। কারণটা হচ্ছে গভর্নমেন্টের যখন প্ল্যানিং কমিশনে ডিপিপি গুলো হ্যাঁ, অ্যাপ্রুভ হয়, শোনা গো, 25 কোটি টাকা, 25,000 डायरेक्ट কোটি सर টাকা, की যখন হাজার হাজার কোটি টাকা অ্যাপ্রুভ হয়, তখন এই मेरे को नहीं কাজগুলো चाहिए। ফিজিবিলিটি স্টাডি হয়ে আসে, আমি তো यहाँ ডিপিপি डालो। থেকে অ্যাপ্রুভ হয়ে আসে। তো আমরা এখন পড়তেছি ফিজিবিলিটি স্টাডি, এটার ইম্পর্টেন্স আমরা ধরে क्या करते हैं? বুঝতে विटामिन ई। পারতেছি এর ইম্পর্টেন্স অনেক। তো এটা আসলে প্রজেক্ট প্ল্যানিং এ আনসার্টিনিটি বা প্রজেক্ট প্ল্যান প্রিপারেশনের ক্ষেত্রে, কনসেপ্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসে, তারপর হচ্ছে তোমার নন ভায়াবল কিনা সেটাকে আমরা বুঝতে পারি, পাবলিক ফান্ড কে প্রপারলি ইউজ করার মতো একটা টুল হিসেবে কাজ করে, তারপর হচ্ছে তোমার সাপোর্ট এভিডেন্স বেসড ডিসিশন মেকিং, লিডার তো ভালোই মানে আছে। একটা ফিজিবিলিটি স্টাডি যখন কেউ করে
দেখ তখন তার মানে হচ্ছে ওখানে একটা এক্সপার্ট টিম কাজ করে। যখন এনভায়রনমেন্টাল সাইডে যখন ইআইএ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়, সোশ্যাল অ্যাসপেক্টে যখন সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে, তখন তুমি এটা করবা, তোমার এক্সপার্ট এটা টিম ভালো করবে। সেক্ষেত্রে তারা দেখে যে কি ধরনের পজিটিভ ইফেক্ট করবে, কি ধরনের নেগেটিভ ইফেক্ট করবে, এই পজিটিভ ইফেক্টের ম্যাগনিটিউড কত, নেগেটিভ ইফেক্টের ম্যাগনিটিউড কত, ক্যালকুলেশন তুই করে দেন একদম নিয়েছিল পজিটিভ চোখে নেগেটিভ বের করা হয়। তার মানে একটা এক্সপার্ট টিম এখানে কাজ করে। তাহলে দিয়ে তাহলে তোরা এটা কাজ আবার একটা কর সাপোর্টিং তোরা ডকুমেন্ট না কাজ যে কর তুই একটা আমাকে বাটি কাজটা নিয়ে করার ক্ষেত্রে মনোবিজ্ঞান একটা চুরি করে নিস এক্সপার্ট তারা বলছে যে ইকোনমিক্যালি ঠিক কি আছে ভালো বুদ্ধি নাই পরিবেশগত দিক থেকে এটা সার্টিফাইড একটা করে ছোট দিল, বা সোশ্যালি সোশ্যাল মেরিনেট ইম্প্যাক্ট করে দেখলো, কৌটা দেখলো যে এক্ষেত্রে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে, ইনকাম জেনারেট হবে, বা কিছু কিছু আমি ছোটকালেতে নেগেটিভ ভালো ইফেক্টও পড়বে, যেমন তাদেরকে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে হতে পারে, কি বা তারা করছেন হতে স্যার পারে কিছু তাদের বুঝতেছি না কিছু লস অফ এগ্রিকালচার হতে পারে, লস অফ সুন্দর করে বলেন না হতে লাইভলিহুড পারছেন হতে পারে, ইনকামের কিছু কারো কারো জায়গায় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে মমিনুল পারে। ভাইয়া বাট ওই যে রিপোর্টের মধ্যে কিন্তু আবার বলে দেয়া থাকে যে আসলে এই কি বলে ক্ষতিপূরণ রাখছেন গুলোকে কিভাবে তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে। হ্যাঁ কারণ বুঝছি আমি ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে এই সমস্ত কিছুকে ইনকর্পোরেট করে। হ্যাঁ, তার মানে তারও কিছু আছে যে মোট কথা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টটা ভবিষ্যতে টেকসই হবে। হুম হুম তো এই যে কম্পোনেন্ট কি কি ছিল, টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল, ইকোনমি, যেটা এই দুইটা পার্থক্য একটু কনফিউশন ছিল আমাদের। যে জিনিসটা কি, সোশ্যাল বললাম যে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে, এনভায়রনমেন্টাল ফিজিবিলিটি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেস করে, ইনস্টিটিউশনাল ফিজিবিলিটি মানে হচ্ছে আমি একটা কাজের ইনস্টিটিউশনাল ফিজিবিলিটি করার সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে জাইকার, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। ওইটা ওটা বেশি দিনের কাজ ছিল না, কয়েক মাসের কাজ ছিল, যে ওখানে পতেঙ্গা সি বিচের সামনে চিটাগাং রিং রোড করার সময় 4 কিলোমিটার রাস্তা, ওই যে পতেঙ্গা সি বিচের পাশে 4 কিলোমিটার রাস্তা করবে ওরা। এখন এই রাস্তাটা করার আগে যে রাস্তাটা জায়গা যে ফান্ড দিবে, তো ওখানে যে পরিমাণ কস্টিং ধরা হয়েছে, ওই মানে ওই রাস্তাটার পারপাস হচ্ছে যে ওরা এক হচ্ছে কক্সবাজার কি বলে ওই চিটাগাং শহরকে বাঁচানোর জন্য পতেঙ্গার পাশ দিয়ে ওই বেড়িবাঁধ করবে, এক বাঁধ হিসাবেও কাজ করবে, এবং তারা প্লান্টেশনেরও চিন্তা ভাবনা করছিল, এবং এট দ্য সেম টাইম হচ্ছে শহর রক্ষা বাঁধ হিসাবে কাজ করবে, বা রিক্রিয়েশন জোন হিসেবে কাজ করবে। কিন্তু এটা করতে গিয়ে ওই রোডটা করতে গিয়ে কিছু কিছু জায়গাতে রিসেটেলমেন্ট করার প্রয়োজন হতে পারে। রিসেটেলমেন্ট হচ্ছে সাম গ্রুপ অফ পিপল উইল লস দেয়ার হোমস্টেড, অথবা কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় তাদের রিসেটেল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে ফেলার কথা আসছিল। কিন্তু মেইনলি যে কাজটা যারা এক্সিকিউট করবে, মানে কাজটা যারা করবে, মানে জায়গা তো শুধু ফান্ড দিবে, দে হ্যাভ নো মাচ আইডিয়া অ্যাবাউট বাংলাদেশ, সিনারি অফ বাংলাদেশের কাজ, কিন্তু যাদের দ্বারা কাজটা ইমপ্লিমেন্ট হবে তারা হচ্ছে চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি। চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটির জুরিসডিকশনের ভিতর যেহেতু পড়ে, তার মানে চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি আসলে ইনস্টিটিউশনালি ক্যাপাবল কিনা, এই জন্য ইনস্টিটিউশনাল ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল, যে মানে আদৌ 4 বছর ধরে যদি কাজটা হয়, তাহলে তাহলে চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটির যে অর্গানোগ্রাম আছে, এই অর্গানোগ্রামের ভিতরে যে ধরনের লোক সেট আপ করা দরকার আছে, সেই সেট আপ করা লোকজন আছে কিনা, আলটিমেটলি এরা ক্যাপাবল আমি কিনা, তো শুনতে চাই না এটা কি অ্যাসেস করছিল জায়গা। তখন আমার একটু সুযোগ হয়েছিল যে এই কাজের সাথে, ছোট্ট কাজের জন্য ওরা আসলে জায়গা করছিল, ওই যে এটা তখন সিটিজেন ডেভেলপমেন্ট অথরিটি ভিজিট করা, তাদের অর্গানোগ্রাম দেখা, ল্যাক দেখা, তাদের রিক্রুটমেন্ট দেখা, তারপর হচ্ছে এই কাজে কাজে তা কারা কারা ইনভলভ থাকে, সেক্ষেত্রে কতজন ইঞ্জিনিয়ার আছে, একটু কতজন বললেই প্ল্যানার শেষ আছে, করে বলে ডিজাইনার শেষ কারা করে কারা দিবেন। আছে। তো এই ক্ষেত্রে ক্যাপাবিলিটি অ্যাসেস করা, আলটিমেটলি প্রজেক্টটা তো হ্যান্ড ওভার করতে হবে, মেইনটেনেন্স করার জন্য কাউকে তো দায়িত্ব দিতে হ্যাঁ হবে। তো আমাদের দেশে মনে করো যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে ইউপি ডিপার্টমেন্টের সাথে ধরো তোমার লন্ডনের কোন একটা ইউনিভার্সিটি এমইউ বা মেমোরাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক চুক্তি হলো, যে ঠিক আছে প্ল্যানিং প্রফেশনকে এনহ্যান্স করার জন্য আপনাদের তোমার হচ্ছে সিটি প্ল্যানিং, সিটি ওখানকার ইউরোপিয়ান কন্টেক্সে সিটি প্ল্যানিং, গেছে স্যার বাইজে গেছে
আইন এটাকে অ্যালাউ করে কিনা, তারপরে হচ্ছে মানে গভর্নমেন্টের পলিসির সাথে অ্যালাইন কিনা, এগুলো দেখা আর কি। কি জিনিসগুলো কি বাংলা মানে খুব কঠিন কঠিন মনে হচ্ছে, মানে ভাষা ভাষা নলেজ মনে হচ্ছে? জি এগুলো আসলে আমরা 4 বছরে আন্ডার গ্রাজুয়েটে যেটা পড়ি খালি থিওরির উপরে বেস করি, কিন্তু যখনই প্র্যাকটিক্যালি যখন কাজ করবা, এই তো আমি তো মানে কিছুদিন আগে ইয়ে দেখলাম, মানে ওই যে গণপুর হাউজিং অথরিটি, হ্যাঁ, গৃহ উন্নয়ন অধিদপ্তর, তো ওই যে একটা টিম আসছে, গৃহ উন্নয়ন অধিদপ্তরে একটা টিম আসছে যে তারা কিনা তোমার ওই যে ইয়ে করছে, মানে পাবনা আধুনিক উপশহর বাস্তবায়নের জন্য জমি জমি অধিগ্রহণ বা কি বলে কোন জায়গাটায় মানে টাউনশিপ ডেভেলপ করা যেতে পারে, মানে আধুনিক উপশহর করা যেতে পারে, যেটা রাজশাহীতে আছে, হ্যাঁ। তো পাবনায় কোথায় করা যেতে পারে এটা জমি অধিগ্রহণের জন্য, বা কোন কোন এরিয়াটা ফিজিবল হবে সেটাকে পরিদর্শন করার জন্য গৃহায়ণ কর্তৃপক্ষের কিন্তু প্রতিনিধি দল কিন্তু পাবনা আসছে। তার মানে কি এরা তার মানে এই কাজগুলো সম্ভবত তোমাদের এই যে সাজ্জাদ ভাই মানে এটার সাথে রিলেটেড। মানে তুমি যখন প্র্যাকটিক্যালি যখন ইয়ে থাকবা তখন তোমার এই টেকনিক্যাল টার্ম গুলো বা এই কনসেপ্ট গুলো তখন অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, যে আসলে না আমাকে তো মনে হয় প্রজেক্ট প্ল্যানিং এই ধরনের কাজগুলো করছিলাম, ফাইন্যান্সিয়ালি আমাকে অ্যাসেস করতে হবে, টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়াররা বা তারা দেখবে, বাট আমি তো ফাইন্যান্সিয়াল বিষয়গুলো, ইকোনমিক সাইডগুলো, সোশ্যাল সাইডগুলো, এনভায়রনমেন্টাল সাইডগুলো, আদার সাইডগুলো তো আমি দেখতে পাচ্ছি, বা মানে তখন ফার্দার স্টাডি করে জিনিসগুলো ফিজিবিলিটি অ্যানালাইসিস করে ফিজিবিলিটি রিপোর্ট সাবমিট করতে হবে তোমার ক্লায়েন্টকে। অনেকক্ষণ ধরে কারো কথা শুনতেছি না। হ্যালো। हेलो मालिक, जी सर, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, थोड़ा सा गलती हो गई। জি স্যার। টাইম কি রানিং আউট নাকি? যদি টাইম শেষ হয়ে যায় কি আবার ইয়ে করার দরকার নাই মনে হয় নাকি? হ্যাঁ, हाँ টাইম যদি শেষ টাইম হয়ে যায় তাহলে হ্যাঁ, या না স্যার, এরকম কোনো প্রবলেম তো হওয়ার কথা নয়। जी सर, मानिक जा बोलते ताई ठीक। আমরা শুনতে না পাচ্ছি স্যার। যদি সময় যদি শেষ হয়ে স্যার যায়, 10 মিনিট আছে স্যার। হ্যাঁ 10 মিনিটে যতটুকু, সেটাই আমি বলতে চাচ্ছি, 9 মিনিট 37 সেকেন্ড দেখাচ্ছে, তো যদি অফ হয়ে যায় তা টাটা বাই বাই, जी सर, ঠিক আছে, আর জয়েন করার দরকার নাই अल्हम्दुलिल्लाह। নাকি? সিয়ার কি বলে? জি হ্যাঁ স্যার। পরে আমরা আরেকদিন পরে ক্লাস নিয়ে অনলাইনে ক্লাস নেবো। তো যাই হোক, এবার গেল মেইন জিনিসগুলো যে এখানে সম্ভবত দাঁড়াও, এই যে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি যেটা বলতেছিলাম, যে খারাপ কথা পার্থক্যটা কি বলছি। কি এটা এখানে এখানে দেয়া আছে। তো আমি মেইন জায়গা যায় সময় যাতে শেষ হওয়ার আগে মেইন বিষয়টা পার্থক্যটা দেখাই, তাহলে ক্লিয়ার হবে। এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে বেসিক কম্পারিজনে। ফাইন্যান্সিয়াল যদি পরীক্ষার সময় প্রশ্ন আসে যে মেক এ ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল ইকোনমিক ফিজিবিলিটি, তাহলে এটা সুন্দর করে লিখবা। এখানে মেইন বিষয়টা তো আমি বলে দিছি যে আর্থিক খাতে আমার সম্ভাব্যতা, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার অর্থনৈতিক সম্ভাব্যতা, মানে পসিবিলিটি আছে কিনা, মানে অ্যাকসেপ্ট করা যাবে না। এই ক্ষেত্রে মূলত মেইনলি এটা হচ্ছে তোমার বেনিফিট ওরিয়েন্টেড। বেনিফিট হচ্ছে রেভিনিউ কি পরিমাণ আসবে, টাকা পয়সা কিভাবে আসবে, বিনিয়োগকারী হবে তোমার ব্যাংক, প্রকল্প কর্তৃপক্ষ, এরা এইগুলোর মধ্যে সবসময় ক্যাশ ফ্লোটা দেখবে, ক্যালকুলেট করে দেখবে আর্থিক বিষয়টা ফাইন্যান্সিয়ালি গেইন কিনা। আর এক্ষেত্রে ইকোনমিক ফিজিবিলিটির ক্ষেত্রে এটা আলটিমেটলি সোসাইটি বেনিফিটেড হবে কিনা। তারপর হচ্ছে তোমার দেখো ডিরেক্ট আর ইনডিরেক্ট সোশ্যাল ইকোনমিক বেনিফিট, এই কথাগুলো আসতেছে দেখো ঘুরে ঘুরে। ফাইন্যান্সিয়াল এই যে, তারপরে দেখো যে তোমার কস্ট কনসিডারেশনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কস্ট প্লাস এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যান্ড অপরচুনিটি কস্ট, এই যে এই বিষয়গুলো ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে দেখা হয়। যদি তোমাদেরকে এরকম ফিজিবিলিটি স্টাডির ক্ষেত্রে ইকোনমিক ফিজিবিলিটি পার্টটা তোমাদেরকে যদি লিখতে দেয়া হয় কাউকে, ধরো তুমি কোনো টিমে কাজ করতেছো, স্মেকে হোক বা তোমার হচ্ছে বেটসে হোক বা এরকম কোনো কনসাল্টিং ফার্মে হোক, ইভেন শেলটেকে হোক, যদি দিল তখন তোমার ইকোনমিক ফিজিবিলিটি অ্যাসেস করার জন্য তোমাকে বললো, তখন তোমাকে এই কনসিডারেশন গুলো রেখেই তোমাকে দেখাইতে হবে প্রজেক্টটা ভায়াবল হবে কিনা। হ্যাঁ, তোমাকে ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে তোমার আসলে ইন টার্মস অফ বিনিয়োগকারী বা ইনভেস্টরের দিক থেকে, আর হচ্ছে দেশ এবং সোসাইটি এবং দেশের ক্ষেত্রে কিভাবে এটা বেনিফিট হবে, এটা তোমাকে অ্যাসেস করে দেখাইতে হবে। তো আমরা যদি শেষের দিকে কনক্লুশন টানি, হ্যাঁ কনক্লুশন যদি এক্সাম্পলও দেওয়া আছে এখানে, আচ্ছা দাঁড়াও, তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি আমরা এরকম একটা বিআরটি স্টেশন হয়
প্রপোজ বাস র্যাপিড ট্রানজিট বিআরটি সিস্টেম ঢাকাতে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি দেখবো যে কস্টের ক্ষেত্রে কতটুকু আর রেভিনিউ কিরকম জেনারেট হচ্ছে, এতটুকু শুধু। হ্যাঁ, তাহলে হচ্ছে ইভালুয়েশন করলাম যে উইল কত পরিমাণ আসলো। আর ইকোনমির ক্ষেত্রে তখন তোমাকে বা আমাদেরকে দেখতে হবে কি পরিমাণ কনজেশন রিডিউস হইলো, কি পরিমাণ ট্রাভেল টাইম রিডিউস হইলো, তারপর হচ্ছে তোমার কি পরিমাণ ফুয়েল কনজাম্পশন কম হলো। মনিটারি ভ্যালুতে ক্যালকুলেট করা যাবে না, বাট সামহাউ তোমাকে ডেভেলপ করে বলতে হবে যে এগুলো আসলে পজিটিভলি ইফেক্ট পড়বে। তারপর অ্যাক্সেসিবিলিটি কিরকম বাড়লো, তার মানে ইকোনমিক ফিজিবিলিটির ক্ষেত্রে যখন রিপোর্ট করব তখন আমরা এই বিষয়গুলো এই প্রকল্পের ক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডি করার জন্য এই বিষয়গুলো তখন আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা রিলেশনশিপটা কি পাচ্ছি? রিলেশনশিপটা পাচ্ছি যে ফাইন্যান্সিয়ালি ফিজিবল বাট ইকোনমিক্যালি ইনফিজিবল হতে পারে অনেক সময়। তার মানে আছে প্রজেক্ট মেবি হতে পারে ফাইন্যান্সিয়ালি ফিজিবল হতে পারে, মানে পয়সা টাকা পয়সার দিক থেকে এটা লাভজনক, আবার ইকোনমি দিক থেকে এটা লাভজনক না হতে পারে। প্রফিটেবল ফর দ্য অপারেটর বাট প্রোভাইডিং লিমিটেড ফর দ্য সোশ্যাল ভ্যালু, মানে সামাজিক দিক থেকে খুব বেশি লাভজনক হবে না। আবার আরেকটা অপশন আসতে পারে, মানে ইকোনমিক দিক থেকে এটা ভালো হবে কিন্তু আর্থিক দিক থেকে খুব একটা লাভজনক হবে না। মানে সোসাইটি সোসাইটির ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল বা সোসাইটির ডেভেলপমেন্টের জন্য এটা ভালো, কিন্তু কিন্তু এক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি যেহেতু উইক, তার মানে গভর্নমেন্টের সাবসিডি প্রয়োজন আছে। সাধারণত গভর্নমেন্টের প্রজেক্টের ক্ষেত্রে 2 নম্বরটাই কনসিডার করা হয়, যে মেনি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন বাংলাদেশ, আছে এই যে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো মেট্রো রেল, হাইওয়ে, ফ্লাড প্রোটেকশন, রুরাল রোড, এইগুলো সাধারণত সেকেন্ড ক্যাটাগরিটাকে আমরা ফলো করা হয়, যেখানে সাবস্টেন্সিয়াল ডেভেলপমেন্ট সোশ্যাল ইকোনমিক বেনিফিটের কথা চিন্তা করা হয়, যেখানে সরাসরি নট ফুলি রিফ্লেক্টেড ইন ডিরেক্ট ফাইন্যান্সিয়াল রেভিনিউ। কিন্তু স্কয়ার গ্রুপ বা তোমার হচ্ছে রিয়েল এস্টেট গ্রুপ, এরা সরাসরি দেখবে যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটিটা আগে দেখবে, এটা স্বাভাবিক। তো মেইন বিষয়টা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি ডিটারমাইন করলে কি ওয়েদার দ্য প্রজেক্ট শুড বি প্রসিড বা ইভালুয়েটিং ইটস টেকনিক্যাল সোশ্যাল, এটা বিষয়। ফাইন্যান্সিয়ালটা জিজ্ঞাসা করলো যে আমাকে ফাইন্যান্সিয়ালটা আমরা দেখি যে তোমার কি বুঝলাম পয়সা বাট রহিল। যে প্রজেক্টটা ইমপ্রুভ করে ন্যাশনাল ওয়েলফেয়ার, এই যে ন্যাশনাল ওয়েলফেয়ার জেনারেটিং বেনিফিট অ্যান্ড এক্সিড ইটস কস্ট। কেমন জানো? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমরা ফিজিবিলিটির বললাম, মাঝখানে মানে কিছু কিছু বাদ দিয়ে দিলাম, স্কিপ করে গেলাম যেহেতু টাইম। এই যে ইকোনমিক এবং ফিজিবিলিটি ইয়েট কি, কিন্তু আমার পড়ার ইচ্ছা ছিল যে এটার সাথে ডিপিপি সম্পর্ক বা এটা ডিপিপির কোন জায়গাটাতে ইউজ করা হয়। তো যাই হোক, একটু সময় আছে, ওটা বলে নেই, 3 মিনিট আছে মানে দেখতেছি। এর আগে যে বললাম সেটা হচ্ছে যে যখন প্রজেক্ট অ্যাপ্রুভাল হয় তখন 2টা জিনিস কাজ হয়। একটা হয় তোমার ডিপিপির মেইন কনসেপ্টটা তো বললাম, যেটা হচ্ছে সরকারি উন্নয়ন প্রকল্পের একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা দলিল, মানে প্ল্যানিং ডকুমেন্ট বলা যেতে পারে, যেখানে আমরা যে প্ল্যানিং প্রফেশনে থাকি আমাদের কিন্তু অনেক ভ্যালু বা অনেক কাজ স্বীকার করো আর না করে, কিন্তু আমরা ইন প্র্যাকটিক্যালি হয়তো সেটাকে ডিজার্ভ করতে পারতেছি না বা আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। বাট তুমি যদি দেখো এই যে প্রজেক্ট প্ল্যানিং কোর্সটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান, এই যে ডিপিপি গুলো হয়, প্রজেক্টের এক্সিকিউশন হয়, বডিতে যারা যারা থাকে, তো এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আলটিমেটলি কার কাছে আসে? ওই প্ল্যানিং কমিশনের কাছে আসে বা মিনিস্টার প্ল্যানিং এর কাছে আসে। তার মানে এখানে প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি যখন ডিপিপি করে কি বলে এক্সিকিউট করে, বা তারা যখন ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল সাবমিট করা হয় তখন কিন্তু একটা কমিটি কিন্তু এটাকে ভেরিফাই করে। যেমন বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালের ক্ষেত্রে প্ল্যানাররা, ইঞ্জিনিয়াররা, আর্কিটেক্টরা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল করেন না, ডিসি, তারপর ইওনো, মেয়র, তোমার হচ্ছে বিল্ডিং এর প্ল্যানটা দেখে, বিল্ডিং এর লোকেশন দেখে, সেটব্যাক দেখে, জোনিং দেখে, তারপর হচ্ছে তোমার আদার্স ডকুমেন্ট দেখে সার্টিফাই করে না যে বিল্ডিংটা আসলে ওখানে পারমিট
পারমিশন দেওয়া যাবে কি যাবে না। তো সেক্ষেত্রে যখন ডিপিপি সাবমিট করা হয়, যে হাজার হাজার কোটি টাকা যেখানে কাজ হয়, সেই কাজের কিন্তু টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল, অর্থনৈতিক সমস্ত দিক দেখার জন্য একটা কিন্তু কমিটিকে সাবমিট করা হয়। সেই কমিটিটা হচ্ছে তোমার প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি, বা পেক বলা হয়, পিইসি। টাইম মনে হয় আর 1 মিনিট আছে, অতটুকু বলি। শুধু এতটুকু আমি বলতে চাই যে আমাদের কাজের, তো সে এইটা কিন্তু শেষ পর্যন্ত কারা করে, এই এই কমিটিটা আলটিমেটলি কারা করে শেষ পর্যন্ত কিন্তু প্ল্যানিং কমিশনে আছে। আর প্ল্যানিং কমিশন মিনিস্টার প্ল্যানিং এর এমন একটা উইং, যে উইং এ প্ল্যানিং রিলেটেড কাজই হয়, যে জায়গায় এখন কিন্তু তোমার ইকোনমিক্সটা দখল করে আছে, মানে প্ল্যানিং মিনিস্ট্রির মেইন কাজগুলো। তো সুতরাং প্ল্যানিং মিনিস্ট্রির যে ফাংশন বা প্ল্যানিং কমিশনের যে ফাংশন, এটা মূলত প্ল্যানারদের ডমিনেটিং হওয়া উচিত ছিল। তো এখন পর্যন্ত প্ল্যানিং প্রফেশনের কি বিআইপি দিয়ে হোক, বা তোমার হচ্ছে যে প্ল্যানারদের তোমার হচ্ছে কাজের মাধ্যমে হোক না কেন, এই যে ডেভেলপমেন্টের প্রজেক্টের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল ডিপিপির মাধ্যমে যে তোমার কাজগুলো সাবমিট করা হয়, এর যে ইভ্যালুয়েশন কমিটি, এই কমিটি মেম্বার গুলো এখনো পর্যন্ত ইকোনমিক্স বা গভর্নমেন্টের বডি বা প্ল্যানিং কমিশনের সার্টিফাইড পার্সন গুলো, এই প্ল্যানিং কমিশন সব প্ল্যানিং কমিশনের আদার্স বডি গুলো যদি প্ল্যানিং কি বলে প্ল্যানারদের যদি রিক্রুটমেন্ট যদি বাড়ানো যায়, বিশেষ ক্যাডারে যদি নিয়ে আসা যায়, বা গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এসব ডিভিশনে যদি আসে, তাহলে 32 সেকেন্ড কিন্তু আছে আর। প্ল্যান প্রিপারেশন থেকে শুরু করে প্ল্যান এক্সিকিউট করা পর্যন্ত, টাইম মনে হয় শেষ নাকি, করা পর্যন্ত কিন্তু বাংলাদেশের একটা অপার সম্ভাবনা থাকবে, যেটা সব দিক থেকে সাস্টেনেবিলিটি আসবে। এখন এই কাজগুলো কিন্তু কেউ না কেউ তো করতেছে, আমাদের কাজগুলো যেটা আমাদের করা উচিত, সেই হিসাবে কিন্তু প্ল্যানিং প্রফেশনের স্কোপ আছে, কিন্তু আমরা সেই হিসাবে থ্যাংক ইউ স্যার। সুযোগ পাচ্ছি না। এই সুযোগটা তো আমরা আশা করছি যে ভবিষ্যতে জি বাড়বে। স্যার। এখন পর্যন্ত কিন্তু আমরা বিশেষ ক্যাডার हेलो मालिक, थोड़ा सा गलती हो गई। हेलो फिनिश मालिक, थोड़ा सा गलती हो गई।